আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য বিদ্যাঙ্গনের পক্ষ থেকে ফ্রি ক্লাস নিয়ে আসছি, যেটা হচ্ছে কার উপর, ভেক্টরের উপর। তো তোমরা যদি এই চ্যাপ্টারটা সুন্দরভাবে আমার সাথে কাভার করো, তো আমি আশা করছি এই চ্যাপ্টারের প্রতি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো এই চ্যাপ্টারটা তোমার অ্যাডমিশন যেমন ইম্পর্টেন্ট, সাথে একাডেমিকেও অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। তো চলো আমরা শুরু করি, একবারে বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো দেখো, ভেক্টর ভেক্টর এই চ্যাপ্টারটা পড়তে হলে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে, রাশি কি। দেখো, রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। যেমন এই কলমটার তুমি কি পরিমাপ করতে পারবা? দৈর্ঘ্য পারবা, ভর পারবা। এই যে পরিমাপ করতে পারছো, এই পরিমাপ করতে পারছো, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে রাশি। তো রাশি দিকের উপর ডিপেন্ড করে একে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? তিন ভাগ, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তবে আমাদের বইয়ে দুই ভাগে আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা কি স্কেলার রাশি। তো আমরা তিনটাই দেখবো, কিন্তু পড়বো কয়টা? দুইটা, ঠিক আছে? দেখো, পড়বো কয়টা? দুইটা। এখন দেখো এই জায়গায় রাশি হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে কি স্কেলার রাশি। রাশি বা স্কেলার রাশির অপর নাম হচ্ছে অদিক রাশি। স্কেলার রাশির অপর নাম কি? অদিক রাশি। একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশির অপর নাম হচ্ছে দিক রাশি। ভেক্টর রাশির অপর নাম কি? দিক রাশি। আর যেটা আমাদের বইয়ে নাই সেই রাশিটার নাম হচ্ছে কি? টেনশর রাশি। টেনশর রাশি, ঠিক আছে? দেখো, স্কেলার রাশির কি কি আছে? স্কেলার রাশির মান আছে। স্কেলার রাশি কি আছে? মান আছে, দিক নাই। স্কেলার রাশির কি আছে? মান আছে, দিক নাই। দিক নাই, ঠিক আছে? আবার দেখো, ভেক্টর রাশি, ভেক্টর রাশির কি আছে? মান আছে, সাথে দিকও আছে। কি আছে? দিকও আছে। এই জন্য এই রাশিকে বলা হয় দিক রাশি, ঠিক আছে? আছে। আর টেনশর রাশি, টেনশর রাশির মান এবং দিক দুইটাই আছে। কি আছে? মান আছে এবং কি আছে? দিকও আছে, ঠিক আছে? মান আছে, দিক আছে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে টেনশর রাশি তাহলে এক প্রকার কি ভেক্টর রাশি, তাই না? যেহেতু ভেক্টর রাশির কি আছে? মান আছে, দিক আছে। টেনশর রাশির কি আছে? মান আছে, দিক আছে। এই জন্য তোমরা সবাই মনে করবা কি যে টেনশর রাশি হচ্ছে এক প্রকার কি ভেক্টর রাশি, কিন্তু আসলে না। ভেক্টর রাশি যেই সকল নীতিগুলো মেনে চলে, টেনশর রাশি সেই সকল নীতিগুলো মেনে চলে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে রাশি কত প্রকার? রাশি হচ্ছে, রাশি তিন প্রকার। দিকের উপর ডিপেন্ড করে রাশি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, টেনশর রাশি। কিন্তু টেনশর রাশিটা আমাদের নাই, এই জন্য আমরা পড়বো না, ঠিক আছে? তো চলো পরে দেখি। দেখো, কি দেওয়া হচ্ছে? স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশি কাকে বলে? যেই সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানি যথেষ্ট তাকে বলা হয় কি? স্কেলার রাশি। মানি যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন মনে করো আমার ভর হচ্ছে 60 কেজি। তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করবা উপরে 60 কেজি, নিচে 60 কেজি, না বামে 60 কেজি, না ডানে 60 কেজি? বলবা? বলবা না। এই যে দেখো, শুধু মানটা বলছি, আমি বলছি কত কেজি? 60 কেজি, শুধু মানটা বলছি, কিন্তু তোমরা দিক আমাকে জিজ্ঞাসা করনি। এই জন্য স্কেলার রাশির কি আছে? মান আছে, দিক নাই। এই জন্য ভর হচ্ছে কি একটা স্কেলার রাশি। এরূপ কয়েকটা যদি মনে রাখো, আমাদের এমসিকিউতে অনেক কাজে দিবে। তো দেখো, যেমন যেমন তোমার হচ্ছে ভর। ভর হচ্ছে স্কেলার রাশি। কাজ, কাজ হচ্ছে স্কেলার রাশি। ক্ষমতা স্কেলার রাশি। তারপর হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে কি? স্কেলার রাশি। দৈর্ঘ্য স্কেলার রাশি। দৈর্ঘ্য স্কেলার রাশি।
তারপর হচ্ছে দেখো কাজ, দৈর্ঘ্য, দ্রুতি, ক্ষমতা, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তারপর হচ্ছে তাপ, স্কেলার রাশি। তাপমাত্রা, তাপ আর তাপমাত্রা দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে। তাপমাত্রা স্কেলার রাশি। সাথে ক্ষেত্রফল, ক্ষেত্রফল স্কেলার রাশি। আয়তন কি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এই কয়টা যদি মনে রাখতে পারো তো অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউতে কি হবে, হেল্পফুল হবে। যেটা আমরা এমসিকিউতে অনেক সময় জিজ্ঞাসা করে নিচের কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি নয়, এই সকল কোশ্চেনগুলো করে। যদি আমরা জানি তাহলে আমরা সুন্দরভাবে অ্যান্সারটা কারেক্ট করতে পারবো, ঠিক আছে। এখন দেখো এবার দেখছি কি ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশির উদাহরণ মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে রাখছি। ভেক্টর রাশির উদাহরণ মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে রাখছি। দেখো ছন্দটা হচ্ছে এরকম, ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম ভাসে টুকটুকির তিতা প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে কি, টুকটুকির তিতা প্রেমে। এই জায়গায় দেখো কি আছে, ভ আছে, কি আছে, ভ আছে। দাঁড়াও আমি একটু তীর সাইনগুলো দিয়ে নিই। দেখো এই জায়গায় কি আছে, ভ আছে। ভ দিয়ে মনে রাখবা ভর বেগ। কি মনে রাখবা, ভর বেগ। ব দিয়ে মনে রাখবা বেগ। কি মনে রাখবা, বেগ। এগুলো হচ্ছে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সাথে তুমি তো সদে মনে রাখবা সরণ। কি, সরণ। তুমি তো সদে মনে রাখবা সরণ, ঠিক আছে। বদে মনে রাখবা বল। সাথে আরেকটা মনে রাখবা বলের ঘাত। কি, বলের ঘাত। তাহলে কয়টা শিখলাম, ভবে সব, ভবে সব। ভদে শিখলাম কি ভরবেগ, বদে শিখলাম বেগ, সরণ শিখলাম, সদে শিখলাম সরণ, বদে শিখলাম কি বল প্লাস বলের ঘাত, ঠিক আছে। পরেরটা দেখো প্রিয়তম। পদে যেটা মনে রাখবা, পদে যেটা মনে রাখবা, দেখো পদে যেটা মনে রাখবা প্রাবল্য। কি, প্রাবল্য। কি, প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। ওদের মনে রাখবা ওজন। কি, ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি। সাথে মনে রাখবা তদে কি, ত্বরণ। ত্বরণ, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। মদে মনে রাখবা মন্দন। মন্দন, ঠিক আছে। বেগ রাশির হারকে কি বলা হয়, মন্দন। ভবে সব প্রিয়তম ভাসে টুকটুকির কি তিতা পেবে, ঠিক আছে। দেখো এবার দেখো এই জায়গায় ভ দিয়ে মনে রাখবা ভ্রামক। কি, ভ দিয়ে মনে রাখবা ভ্রামক। ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। তুমি তো সদে মনে রাখবা সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে। টদে মনে রাখবা দেখো টুকটুকি। টদে মনে রাখবা টর্ক। কি মনে রাখবা, টর্ক। টদে মনে রাখবা টর্ক, তিতা পেবে। তদে মনে রাখবে কি তড়িৎ ক্ষেত্র। কি, তাহলে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র। দেখো আর কয়টা আছে, আর দুইটা আছে না। দেখো এটা হচ্ছে কি, পদে মনে রাখবে পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান। মদে মনে রাখবা মহাকর্ষীয় প্রাবল্য। কি, মহাকর্ষীয় প্রাবল্য, কর্ষীয় প্রাবল্য, প্রাবল্য, মহাকর্ষীয় কি প্রাবল্য। এখন মনে রাখবা একটা কোশ্চেন সবসময় এসে থাকে, বা মনে রাখবা যে যে সকল প্রকার, সকল প্রকার, একটু ভালোভাবে মনে রাখবা এটা, সকল প্রকার প্রাবল্য এবং
ভ্রামক ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। সকল প্রকার প্রাবল্য এবং ভ্রামক হচ্ছে কি ভেক্টর রাশি। শুধু একটা জিনিস, জড়তার ভ্রামক, এটা মনে রাখবার সাথে, জড়তার ভ্রামক স্কেলার রাশি, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, স্কেলার রাশি। তখন দেখো আমরা অনেকগুলা শিখলাম না, আমরা ছন্দ দিয়ে অনেকগুলা ভেক্টর রাশি শিখলাম। এই ভেক্টর রাশিগুলো আসে কোথায়? তোমাকে বলবে নিচের কোনটি ভেক্টর রাশি, তখন তুমি এমসিকিউ যদি জানো, এই ছন্দটা যদি জানো, তো অনেকগুলো তোমার মুখস্থ থাকবে, তাহলে সুন্দরভাবে যেটা থাকবে সেটা তুমি দাগাইতে পারবা, তাই না? এই জন্য এই ছন্দটা একটু মনে রাখার ট্রাই করবা। যদি তোমার যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে করবা, কিন্তু আমি সাজেস্ট করব এই ছন্দটা একটু মনে রাখার। ঠিক আছে, সাথে সকল প্রকার প্রাবল্য এবং ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, শুধু জড়তার ভ্রামক হচ্ছে কি স্কেলার রাশি। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হলে চলো আমরা পরেরটায় যাই। পরে কি আছে দেখো, ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ দুইভাবে করা যায়। ভেক্টর রাশির প্রকাশ কয়ভাবে করা যায়? দুইভাবে। ভেক্টর রাশির প্রকাশ দুইভাবে করা যায়। ভেক্টর রাশির প্রকাশ দুইভাবে করা যায়। ঠিক আছে, এখন দেখো, একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে কি অক্ষরের মাধ্যমে। একটা হচ্ছে চিত্রের মাধ্যমে আর একটা হচ্ছে কি অক্ষরের মাধ্যমে। একটা হচ্ছে চিত্রের নাই বা চিত্রের সাহায্যে বা কি, দেখো একটা হচ্ছে চিত্রের সাহায্যে, আরেকটা কি করা যাবে? আরেকটা করা যাবে অক্ষরের সাহায্যে, ঠিক আছে, দেখো এটা চিত্রের সাহায্যে বা জ্যামিতিক নিয়মে করতে পারি। ঠিক আছে, জ্যামিতিক উপায়ে। ঠিক আছে, জ্যামিতিক উপায়ে। এখন দেখবো জ্যামিতিক উপায়ে কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, সেই জিনিসটা দেখবো। এখন দেখবো জ্যামিতিক উপায়ে কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, সেই জিনিসটা এই পাশে দেখবো। ঠিক আছে, দেখো জ্যামিতিক, মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টরের এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষবিন্দু। ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটা হচ্ছে একটা ভেক্টর, যার যে সাইডে তীর সাইন থাকবে সেদিকে ভেক্টরের দিক প্রকাশ করবে। যে সাইডে তীর সাইন থাকবে সেদিকে ভেক্টর কি প্রকাশ করবে? দিক প্রকাশ করবে। তীর সাইডের মাথাটুকু হবে কি শীর্ষবিন্দু বা হেড। আর এই পয়েন্টটাকে বলা হবে পাদবিন্দু। কি বলা হবে? এই পয়েন্টটাকে বলা হবে পাদবিন্দু। ঠিক আছে, পাদবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে তার পাদবিন্দু, এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। আর এই পাদবিন্দু থেকে শুরু করে শীর্ষবিন্দু পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে না? পাদবিন্দু থেকে শুরু করে শীর্ষবিন্দু পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটা হচ্ছে কি ভেক্টরের মান নির্দেশ করবে। কি করবে? ভেক্টরের মান। ঠিক আছে, ভেক্টরের মান নির্দেশ করবে। এখন দেখো, যদি আমি বলি যে এই ভেক্টরটা হচ্ছে 5 নিউটন, বুঝো। এই ভেক্টরটা আমি যদি মনে করি এই ভেক্টরটা হচ্ছে 5 নিউটন। এখন তোমাকে আমি অঙ্কন করতে বলছি যে 10 নিউটনের একটা ভেক্টর অঙ্কন করে দেখাও। তাহলে বলো তো ভাই, এই ভেক্টরের দ্বিগুণ 10 না? 5 নিউটনের দ্বিগুণ কি 10 নিউটন, তাহলে এটা দ্বিগুণ হবে। মনে করো দ্বিগুণটা হচ্ছে এটা। ঠিক আছে, মনে করো দ্বিগুণটা হচ্ছে কি এটা। তাহলে এটা হচ্ছে 5 নিউটন, এটা হবে কত? 10 নিউটন। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয় কার সাহায্যে? চিত্রের সাহায্যে বা জ্যামিতিক উপায়ে। ঠিক আছে, এখন যেটা দেখব কার সাহায্যে দেখব বলো তো? অক্ষরের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়। দেখো অক্ষরের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয় সেই জিনিসগুলো দেখব।
অক্ষরের সাহায্যে, ঠিক আছে। এখন দেখো এই যে অক্ষরের সাহায্যে 1 নম্বর যেটা, মনে করো এ একটা ভেক্টর এভাবে প্রকাশ করা হয়, একটা এর উপর কি ভেক্টর সাইন দিয়ে, ঠিক আছে, তীর দিয়ে, এটা হচ্ছে এ ভেক্টর। 2 নম্বর যেটা করা যায় সেটা হচ্ছে এ উপর হচ্ছে বার দিয়ে, ঠিক আছে। 3 নম্বর যেটা করা যায় অক্ষরের সাহায্যে এ নিচে বার, ঠিক আছে। এই তিনটা সাধারণত হাতে লেখার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, কি হাতে লেখার ক্ষেত্রে ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করে থাকি, ঠিক আছে। আরেকটা আছে যেটা হচ্ছে কি মোটা করে, ঠিক আছে, এই যে মোটা করে, এটা হচ্ছে ছাপার কাজে, কোন ক্ষেত্রে, ছাপার কাজে বা পেন্টিংয়ের কাজে, ছাপার কাজে, ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে, একটা হলো চিত্রের সাহায্যে, আরেকটা কি অক্ষরের সাহায্যে। এই তিনটা করে হাতে লেখার কাজে, এটা করে কি ছাপার কাজে। তাহলে ভেক্টর রাশির প্রকাশ আমরা দেখলাম। ভাই ক্লিয়ার যদি হও তাহলে এখন ভেক্টর রাশির মান বের করব। ভেক্টর রাশির কি মান কিভাবে বের করে, ভেক্টর রাশির মান কিভাবে বের করে, দেখো ভেক্টর রাশির মান নির্ণয়, ভেক্টর রাশির মান নির্ণয়, ঠিক আছে। ভেক্টর রাশির কি মান নির্ণয়, ভেক্টর রাশির মান নির্ণয়। দেখো এ যদি একটা ভেক্টর হয়, এ হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের মান কিভাবে প্রকাশ করে, এই ভেক্টর এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের মান প্রকাশ করবে এ ভেক্টর মডুলাস দিয়ে, ঠিক আছে। এ ভেক্টর মডুলাস অথবা শুধু এ লিখে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। এ হচ্ছে একটা ভেক্টর, এটা তার মান প্রকাশ করে, এদের কি করে তার মান প্রকাশ করে, একটা হচ্ছে এ ভেক্টর মডুলাস দিয়ে, অথবা শুধু এ লিখলে তার মান প্রকাশ করবে, ঠিক আছে। এখন দেখো মনে করি এ হচ্ছে একটা ভেক্টর, দেখো এ হচ্ছে একটা ভেক্টর এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস জেড কে একক ভেক্টর। দেখো এ ভেক্টর দেওয়া আছে, এখন তোমাকে প্রশ্ন করছে এ ভেক্টরের মান নির্ণয় করো। কি নির্ণয় করো, এ ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এ ভেক্টরের মানকে প্রকাশ করে কিভাবে, এ ভেক্টর মডুলাস অথবা শুধু এ দিয়ে, তাই না। তাহলে মান আমাকে বের করতে বলছি, সেই মানটা বের করব এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু রুট ওভার, দেখো রুট ওভার আয়ের সাথে যেটা থাকবে, বুঝো আয়ের সাথে যেটা থাকবে তারপর স্কোয়ার, সামনে যদি নেগেটিভ সাইন থাকে সেই নেগেটিভ সাইনটাকে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার আয়ের সামনে যেটা আছে তারপর স্কোয়ার, মানে কি এক্সের ওপর স্কোয়ার, প্লাস জে এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার, প্লাস কে এর সামনে যেটা থাকবে সেটার ওপর স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার। বুঝছো, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, মান বের করার ফর্মুলা, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা কি মান বের করার ফর্মুলা। বুঝছো না বুঝো নাই, দেখো এটা হচ্ছে কি আমাদের মান বের করার ফর্মুলা। তো চলো দেখি কয়েকটা মান বের করার ট্রাই করি, দেখো এ ভেক্টর দেওয়া আছে, মনে করো 3 আই একক ভেক্টর প্লাস 2 জে একক ভেক্টর প্লাস 4 কে একক ভেক্টর। এখন প্রশ্ন করছে তোমাকে এর মান কত, এর মান কত, ঠিক আছে, এর মান কত। বুঝো প্রশ্ন কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এই ভেক্টরটার মান কত। এখন কিভাবে বের করব, আমরা বের করব কিভাবে বলো, আমরা জানি মান বের করার জন্য এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু রুট ওভার দিতে হয়, কি দিতে হয়, রুট ওভার দিতে হয়। রুট ওভার দেওয়ার পর আই এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার, মানে 3 এর উপর স্কোয়ার, প্লাস জে এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার, প্লাস কে এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার, মানে কত বলো 4 এর উপর স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি কত আসে বলো তো, 3 3 9, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 এর উপর স্কোয়ার করলে কত 16, তাহলে 16 আর 9 25 আর 4 কত 29,
√29, ঠিক আছে। তাহলে আমাদের মান হবে কত? 29, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো আরেকটা দেখি, দেখো এ ভেক্টর দেওয়া আছে 2 i একক ভেক্টর মাইনাস 3 j একক ভেক্টর, ঠিক আছে। বলছি এর মান কত, এর মান কত, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এটা, এর মান কত। এখন কিভাবে বের করে বলো তো ভাইয়া, কিভাবে বের করে? আমরা জানি কিভাবে বের করে, আমরা জানি এ ভেক্টর মান বের করার জন্য এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু √, আমি বলছি নেগেটিভ সাইন যদি থাকে সে নেগেটিভ সাইনটা নিব, ঠিক আছে। তাহলে 2 প্লাস, দেখো নেগেটিভ সাইন নিই কিন্তু যেহেতু স্কোয়ার আছে যার কারণে নেগেটিভ সাইন নেওয়ার পরেও কি হবে, সে প্লাস মাইনাস কি প্লাসে কনভার্ট হয়ে যাবে, মাইনাস প্লাসে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। প্লাস বলো তো ভাইয়া এটাকে একটা আমি এভাবে লিখতে পারি না বলো, 2 i একক ভেক্টর, 2 i একক ভেক্টর লেখা যায় মাইনাস 3 j একক ভেক্টর প্লাস 0 k একক ভেক্টর। দেখো এই জায়গায় কে নাই কিন্তু আমি ধরলাম কি 0 k একক ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা কি কে এর সামনে যেটা থাকে তারপর স্কোয়ার মানে 0 উপর স্কোয়ার, দেখো 0 উপর কি স্কোয়ার দেওয়ার দরকার আছে, যদি না থাকে তাহলে 0 লেখার দরকার নেই। দেখো √2 এর উপর স্কোয়ার 4, আর দেখো ভেতরে মাইনাস আছে কিন্তু উপরে কি আছে স্কোয়ার আছে যার কারণে মাইনাস কিসে কনভার্ট হবে, প্লাসে কনভার্ট হবে। তাহলে 3 3 9 প্লাস 9 যোগ করলে কত আছে √13। এই ক্লিয়ার? মান বের করার ফর্মুলা বুঝতে পারছো? মান বের করার ফর্মুলা হচ্ছে এটা, বুঝতে পারছো? এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, তো আমি আশা করছি তোমরা ক্লিয়ার, ঠিক আছে। তো দেখি পরে, দেখো এবার কি আছে কতিপয় ভেক্টর, কি আছে কতিপয় ভেক্টর। ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেই কয়েকটা দেখব আর বাকিগুলো তোমাদের কাজ থাকবে, ঠিক আছে। তো প্রথমে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। কি ভেক্টর? একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টর রাশির মান, দেখো যে ভেক্টর রাশির মান 1 একক তাকে বলা হবে একক ভেক্টর। এখন দেখো যে ভেক্টর রাশির মান 1 একক তাকে বলা হবে কি একক ভেক্টর। বোর্ডটা আমি ভাগ করে নিই। একক ভেক্টর দেখো, মনে করো দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা কি একটা ভেক্টর। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা আমি দিলাম এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা কি এ ভেক্টর, এই ভেক্টরের মান দিলাম, এই ভেক্টরের মান দিলাম মানে কি দেওয়া লাগবে বলো তো, মডুলাস আমি দিলাম 3 নিউটন, যে কোনো কিছু হতে পারে ভাই, বেগও হতে পারে, নিউটন হতে পারে, বা 3i একক ভেক্টর হতে পারে, 3y একক ভেক্টর হতে পারে, যে কোনো 3i একক ভেক্টর অথবা 3j একক ভেক্টর, এরকম কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমি বললাম দেখো তো ভাই এই ভেক্টরটার মান কত 3, আমি বলেছি যে ভেক্টর রাশির মান 1 একক তাকে বলা হবে একক ভেক্টর, কিন্তু এই ভেক্টরের মান কত 3, আমাকে কনভার্ট করতে হবে কত মানে একক মানে, তাহলে 3 বার ভাগ করলে দেখো 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত পাবো 1 একক পাবো। তাহলে যে ভেক্টর রাশির মান 1 একক তাকে বলা হবে একক ভেক্টর, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 ভাগ হচ্ছে এটা আর 1 ভাগ হচ্ছে এটা, তাই না? তাহলে এটা থেকে এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা হচ্ছে কি একটা একক ভেক্টর। দেখো এ ভেক্টরের একক ভেক্টর হবে স্মল এ উপরে ক্যাপ, ঠিক আছে। এ ভেক্টর একক ভেক্টর হবে স্মল এ উপরে ক্যাপ। তাহলে দেখো পি ভেক্টর একক ভেক্টর হবে কি স্মল ছোট করে পি, উপরে হচ্ছে কি ক্যাপ, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো? তাহলে এভাবে একক ভেক্টরগুলোকে প্রকাশ করা যাবে, ঠিক আছে। তাহলে এগুলো তাহলে কি এক একটা একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর, এটা হচ্ছে কি
দেখো তাহলে কি এটা হচ্ছে এ একক ভেক্টর, এটা হচ্ছে এ একক ভেক্টর, এটা কি এ একক ভেক্টর। এখন দেখো তো আমি লিখতে পারি কিনা, এটা আমি লিখতে পারি কিনা, এটা দেখো তো। এ ভেক্টর সমান, এটা কি ছিল, পুরোটা ছিল এ ভেক্টর। এখন কয়টা একক ভেক্টরের সমান বলো তো? 3টা একক ভেক্টর সমান না? তাহলে আমি লিখতে পারি 3 এ একক ভেক্টর, লেখা যায় 3 এ একক ভেক্টর। এখন দেখো এই জায়গায় তাকাও, এ ভেক্টর ইকুয়াল টু, এই যে দেখো এই যে 3, দেখাও এই যে 3-এর পরিবর্তে আমি এ একক ভেক্টর, দেখো 3-এর পরিবর্তে কি এ ভেক্টর মডুলাস লিখতে পারি কিনা? এ ভেক্টর মডুলাস লিখতে পারি, এ ভেক্টর মডুলাস লেখা যায়। এটা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে। এখন আমার প্রয়োজন হচ্ছে একক ভেক্টর বের করা। তাহলে একক ভেক্টরকে যদি রেখে দিই এদিকে, এ একক ভেক্টর যদি পাশে রেখে দিই, তাহলে কি আসবে বলো তো? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান দিয়ে কি ভাগ করা লাগবে, ঠিক আছে। তাহলে একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে, কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে, তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে। কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ দিয়ে, তাহলে কি পাওয়া যাবে বলো তো? একক ভেক্টর পাওয়া যাবে। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো কিছু উদাহরণ দেখি, কিছু আমরা উদাহরণ দেখি। তোমাকে মনে করো একটা ভেক্টর দিলাম এ ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টরটা হচ্ছে 3i একক ভেক্টর প্লাস 4j একক ভেক্টর প্লাস 2k একক ভেক্টর, ঠিক আছে। এর একক ভেক্টর নির্ণয় করো, এর একক ভেক্টর নির্ণয় করো, ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে। বুঝো প্রশ্নটা আমাকে বলছে কি, এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর কি বের করতে বলছে? একক ভেক্টর বের করতে বলছে। আমরা ফর্মুলা কি জানি বলো? অ্যান্সার দেখো বা উত্তর দেখো, আমরা জানি একক ভেক্টরের ফর্মুলা কি, বলো একক ভেক্টরের ফর্মুলা কি? একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু এ একক ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান দিয়ে কি করতে হবে? ভাগ করা লাগবে, ঠিক আছে। দেখো এ ভেক্টরটা আমরা জানি, একক ভেক্টর বের করার জন্য লাগবে এ ভেক্টর। এ ভেক্টরটা আমরা জানি, এ ভেক্টরের মান কি আমরা জানি বলো? মানটা আমরা জানি না, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে সে মানটা কি করা? বের করা। তাহলে প্রথমে সেই মানটা আমরা বের করে নিই, এই পাশে মনে করো বের করছি। তাহলে এ ভেক্টরের মানকে কি দ্বারা প্রকাশ করব? এ ভেক্টর মডুলাস বা শুধু এ ইকুয়াল টু রুট ওভার, আগে শিখাইছি মান বের করার ফর্মুলা আগে শিখাইছি। রুট ওভার কি হবে বলো? রুট ওভার 3-এর উপর স্কোয়ার প্লাস দিব 4-এর উপর স্কোয়ার প্লাস দিব 2-এর উপর স্কোয়ার। দেখো তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত আসে? 9, 4-এর উপর স্কোয়ার করলে কত আসে? 16, 2-এর উপর স্কোয়ার করলে কত আসে? 4। তাহলে দেখো 9 আর 16 কত? 25, আর 4 কত? 29। রুট ওভার 29, রুট ওভার কত? 29 না? তাহলে এ ভেক্টর যেটা দেওয়া ছিল তার মানটা হচ্ছে 29, ঠিক আছে। তাহলে একক ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ দেয় তাহলে একক ভেক্টর পাবো। তাহলে বলো একক ভেক্টর কি হবে? এ ভেক্টর, এ ভেক্টর কি 3i একক ভেক্টর প্লাস 4j একক ভেক্টর প্লাস 2k একক ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কত বলো তো? রুট ওভার 29 না? রুট ওভার 29, রুট ওভার 29, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝছো ভাইয়া? বুঝছো? এরকম ম্যাথ অনেক সময় আসে, তোমার অনেক সময় আসে যে এ ভেক্টর একক ভেক্টর নিচের কোনটি, ঠিক আছে। তখন এভাবে সুন্দরভাবে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এদিকে আসো, কি দেওয়া আছে? আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। কি বলা হয়? আয়ত একক ভেক্টর। তাহলে অক্ষ কি? এক্স ওয়াই জেড, অক্ষ হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে।
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে, দেখো আমরা জানি প্রতিটা অক্ষ, একটা অক্ষ অপরটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করে আছে একটা অক্ষ। এটা যদি ধরি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ। মনে রাখবা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক্স অক্ষের সাথে জেড অক্ষ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদিও দেখতে অনেক বড় মনে হচ্ছে কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, আবার ওয়াইয়ের সাথে জেড অক্ষ কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। ঠিক আছে, আমি বলেছি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় তাকে বলা হয় কি আয়ত একক ভেক্টর। তাহলে এটা হচ্ছে যদি মূলবিন্দু ধরি, তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক বলো তো ভাইয়া 0,0,0,0। দ্বিমাত্রিক হলে স্থানাঙ্ক হবে কি 0,0, কিন্তু এটা ত্রিমাত্রিক, এই জন্য 0 কয়টা স্থানাঙ্ক হবে? 0,0,0। তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় তাকে, সেগুলো হচ্ছে আই একক ভেক্টর। সেগুলো কি? সেগুলো হচ্ছে আই একক ভেক্টর। বুঝো, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় সেগুলো হচ্ছে আই একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরগুলো কল্পনা করা হয় সেগুলো হচ্ছে জে একক ভেক্টর। কি? যে একক ভেক্টর। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয় সেগুলো হচ্ছে কি কে একক ভেক্টর। এখন দেখো আমি যদি এরকম দিই একটা ভেক্টর, এভাবে দিয়ে এ ভেক্টর ইকুয়াল টু 4 আই একক ভেক্টর। বুঝো, এ ভেক্টর ইকুয়াল টু কি 4 আই একক ভেক্টর। আই বলতে তুমি কি বুঝছো বলো তো? আই বলতে বুঝছি যেটা এক্স অক্ষের দিকে সামনে প্লাস আছে, 4 এর সামনে কি প্লাস আছে না? তাহলে কি এক্স অক্ষের পজিটিভ দিকে 4 একক দূরে অবস্থান। কি? এক্স অক্ষের পজিটিভ দিকে 4 একক দূরত্বে অবস্থান। আবার যদি একটা ভেক্টর দিই বি ভেক্টর ইকুয়াল টু -4, দেখো -4 আই একক ভেক্টর। প্রথমে যে জিনিসটা দেখো তো, আই একক ভেক্টর আছে মানে আমি বলতে পারছি এটা এক্স অক্ষের উপর অবস্থিত, কিন্তু দেখো 4 এর সামনে কি মাইনাস আছে, এই জন্য কি এটা হচ্ছে কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে 4 একক দূরে অবস্থান। কি করে? 4 একক দূরে অবস্থান। তাহলে এই মাইনাসটা কি নির্দেশ করে বলো তো? এই মাইনাসটা নির্দেশ করছে কি দিক। এর সামনে যখন প্লাস থাকছে সেটা হচ্ছে ধনাত্মক দিক, যখন মাইনাস থাকছে তখন কি ঋণাত্মক দিক। তাহলে এই মাইনাস সাইনটা চিহ্ন কি করছে? যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 4 একক দূরে অবস্থান। ঠিক আছে, 4 একক এটা হচ্ছে কি প্রকাশ করছে বলো? দিক প্রকাশ। ক্লিয়ার? এটাই হচ্ছে আয়ত একক ভেক্টর। এটাই কি? এটাই হচ্ছে আয়ত ভেক্টর। ক্লিয়ার? তো চলো ক্লিয়ার হলে সামনেগুলো দেখি। সমান ভেক্টর। দেখো সমান ভেক্টর হওয়ার জন্য যে সকল শর্তগুলো লাগে সেই শর্তগুলো আমরা দেখব। ঠিক আছে, সেই শর্তগুলো আমরা দেখব। 1 নম্বর শর্ত, দেখো 1 নম্বর যে শর্ত, দেখো কি হতে হবে? সমজাতীয় হতে হবে। সমজাতীয় হতে হবে। 2 নম্বর শর্ত মান সমান। কি হতে হবে? মান সমান। অর্থাৎ দুইটা ভেক্টর যদি মনে করি এ একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি মনে করি বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান ইকুয়াল টু হবে কি বি ভেক্টরের মান। কি? মান সমান হতে হবে। অথবা এভাবে লিখতে পারি, অর মান প্রকাশ করে কিভাবে? আমরা শুধু এ অথবা কি মডুলাস দিয়ে ভেক্টর মডুলাস দেই, তাই না? তাহলে কি বা এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু বি ভেক্টর মডুলাস। ঠিক আছে, দেখো 1 নম্বর শর্ত হচ্ছে সমজাতীয় হতে হবে, 2 নম্বর শর্ত মান সমান হতে হবে, আর 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে দিক একই হতে হবে। কি হতে হবে? দিক একই। বুঝো, দিক একই। এখন দেখো চিন্তা করো, দেখো এ ভেক্টর হচ্ছে এটা, বি ভেক্টর হচ্ছে এটা, এ ভেক্টর এটা, বি ভেক্টর হচ্ছে এটা। এ ভেক্টর আমি দিলাম, মনে করো
ফোর একক ভেক্টর, আর বি ভেক্টর মনে করো আমি দিলাম ফোর, এটাও দিলাম ফোর একক ভেক্টর। এখন দেখো সমজাতীয় হতে হবে, অর্থাৎ দুইটা ভেক্টর হয় বল হলে বল হতে হবে, বেগ হলে বেগ হতে হবে, অর্থাৎ বা এক্স অক্ষ বরাবর যদি ক্রিয়া করে তাহলে এক্স অক্ষ বরাবর হতে হবে দুইটাকেই, তাই না? দেখো তো এই ভেক্টর দুটো কোন দিকে ক্রিয়া করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে না? এক্স অক্ষের ধনাত্মক দিকে। এখন তো এই ভেক্টরটার মান বের করি, এই ভেক্টরটার মান বের করি, কত আসবে বলো তো? এই ভেক্টরের মান হচ্ছে কত বলো? 4 আসবে। আর বি ভেক্টরের মান কত আসবে? বি ভেক্টরের মান আসবে কত? এটারও 4 আসবে। এখন আমার শর্তগুলো কি কি ছিল বলো তো? আমার শর্তগুলো ছিল সমজাতীয় হতে হবে। দেখো এটা হচ্ছে 4i একক, এটা হচ্ছে কি 4i একক, মানে সমজাতীয় একই জিনিস। 2 নম্বর শর্ত মান সমান হতে হবে। দেখো মান সমান হতে হবে। দেখো তো এটার মান হচ্ছে 4, এটারও মান কত? 4, তাহলে মানও সমান আছে। তাহলে প্রথম শর্ত মেনটেন করছে, দ্বিতীয় শর্ত মেনটেন করছে। 3 নম্বর শর্ত বলছে দিক একই দিকে। দেখো এক্স অক্ষের এটা হচ্ছে পজিটিভ দিকে বা ধনাত্মক দিকে, এটাও কি এক্স অক্ষের ধনাত্মক দিকে, মানে দুইটার দিক একই দিকে না ভাইয়া বলো? তাহলে দিকেও হচ্ছে কি একই দিকে। তাহলে 3টে আমার শর্ত মেনটেন করছে। তাহলে এখন দেখো এদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? তাহলে তো মধ্যবর্তী কোণ হবে এ ভেক্টর, বা একই দিকের জন্য এ ভেক্টর, এভ লিখবো কোণ লেখার সময় এ ভেক্টর, একটা ক্যাপ দেবো, এটা হচ্ছে কি বি ভেক্টর ইকুয়াল টু 0 ডিগ্রি। বুঝো কত হবে? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এটা হচ্ছে কি সমান ভেক্টর। তাহলে কি আমি বলতে পারি সমান ভেক্টর কাকে বলে? সমজাতীয়, সম মানে দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাই কি বলে? সমান ভেক্টর বলে। তাহলে দেখো ভাই আমাদের সংজ্ঞা মুখস্থ রাখতে হচ্ছে না, যদি এই 3টে জিনিস আমরা পারি, ঠিক আছে, বা জেনে থাকি। পরেরটা দেখো, পরেরটা দেখো সমান ভেক্টর, আর এটা হচ্ছে কি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এটা হচ্ছে কি সমান ভেক্টর, আর এটা হচ্ছে কি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। একই শুধু এর দিকটা হবে বিপরীত, ওর দিকটা হবে কি বিপরীত, আর এর দিকটা ছিল একই দিক। তাহলে শর্তগুলা দেখি 1 নম্বর শর্ত দেখো কি হতে হবে? সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে, ঠিক আছে। 2 নম্বর শর্ত যেটা হতে হবে মান সমান, কি হতে হবে? মান সমান হতে হবে, কি হতে হবে? মান সমান, ঠিক আছে। 3 নম্বর শর্ত যেটা দিক বিপরীত হবে, কি হবে? দিক বিপরীত, ঠিক আছে। তাহলে দেখো সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, দিক হতে হবে শুধু বিপরীত। তাহলে দেখো তো ভাই এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করি। দেখো এটা এ ভেক্টর ধরলাম, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। দেখো এটা হচ্ছে এ ভেক্টর 4 একক ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর -4 একক ভেক্টর। এখন দেখো ভাই আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, প্রথম শর্ত সেটা কি সমজাতীয় হতে হবে। এটা সমজাতীয় কিনা এটাকে দেখো, সমজাতীয় কিনা। 2 নম্বর দেখো মান সমান হতে হবে, এটার মান কত? দেখো এটার মান যদি বের করি এ ভেক্টর মডুলাস, বুঝো এটাই কি আছে? এ ভেক্টর ইকুয়াল টু 4 একক ভেক্টর প্লাস 0 জে ভেক্টর প্লাস 0 কে ভেক্টর। এটার মান যদি বের করতে চাই এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু রুট ওভার কত হবে বলো তো? 4 এর উপর স্কোয়ার প্লাস 0 এর উপর স্কোয়ার প্লাস 0 এর উপর স্কোয়ার। স্কোয়ার দিয়ে কোনো লাভ আছে বলো? তাহলে 4 এর উপর স্কোয়ার মানে 16, 4 এর উপর স্কোয়ার মানে কত? 16 না? 16 আসবে কত বলো তো? 4, বুঝছো? আসবে কত? 4। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে কত বলো? এ ভেক্টরের মান হচ্ছে 4। বি ভেক্টরের মানও কত হবে? বি ভেক্টরের মানও হবে 4। তাহলে দেখো সমজাতীয়, দুইটা 1 নম্বর শর্তকে সমজাতীয় এটা মেনটেন করছে। 2 নম্বর শর্ত মান সমান। এবার দিকে আসো, দিক হতে হবে বিপরীত, দিক হতে হবে কি বিপরীত। এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, বি ভেক্টর হচ্ছে এক্স অক্ষের
ঋণাত্মক দিকে। তাহলে দিক কি বিপরীত না ভাইয়া বলো? দিক যদি বিপরীত হয় তাহলে তাকে বলা হবে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। কি বলা হবে? বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? এদের মধ্যবর্তী কোণ হবে এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে বলো? একটা কাজ ক্রিয়া করছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আরেকটা করছে এক্স এর ঋণাত্মক দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কত? 180 ডিগ্রি কোণ না বলো? 180 ডিগ্রি কোণ। তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি কোণ। ভাই ক্লিয়ার? তাহলে আমরা বিপরীত বা ঋণাত্মক ভেক্টর শিখলাম বা ক্লিয়ার। ঠিক আছে, পরেরটা দেখি। দেখো সদৃশ। সদৃশ মানে কি? দেখতে একই, তাই না? সদৃশ মানে কি? দেখতে একই। সদৃশের জন্য যে সকল শর্তগুলো লাগবে, আগে বোর্ডটা ভাগ করে নি। দেখো সদৃশ 1 নম্বর শর্ত সমজাতীয় হতে হবে। কি হতে হবে? সমজাতীয় হতে হবে। 1 নম্বর শর্ত সমজাতীয় হতে হবে। ঠিক আছে। 2 নম্বর শর্ত দিক হতে হবে একই। দিক একই। মান সমান হতে পারে নাও হতে পারে। 3 নম্বর শর্ত দেখো, মান ইকুয়াল টু বি অথবা হতে পারে। দেখো এ ইকুয়াল টু বি হতে পারে, কোনো সমস্যা নাই। অথবা এ ইকুয়াল টু নট বি, সমান হতে পারে, কোনো সমস্যা নাই। যদি সমান না হয় তাও কোনো সমস্যা নাই, কিন্তু উপরে 2টা শর্ত মেনটেন করা লাগবে। কি? সমজাতীয় হতে হবে, দিক একই হতে হবে। সমজাতীয় হতে হবে, দিক একই হতে হবে। ঠিক আছে। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো এটা হচ্ছে এ ভেক্টরটা আমি দিলাম 5i একক ভেক্টর। বুঝো, 5i একক ভেক্টর। আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা আমি দিলাম 4i একক ভেক্টর। বুঝো, 4i একক ভেক্টর। সমজাতীয় হতে হবে। দেখো এটাও আই আছে, এটাও আই আছে, তাহলে এটা মেনটেন করছে। 2 নম্বর দিক একই দিকে হতে হবে। দেখো এক্স অক্ষের এটা ধনাত্মক দিকে এ ভেক্টর, এক্স অক্ষের ধনাত্মক দিকে বি ভেক্টর, এক্স অক্ষের ধনাত্মক দিকে, মানে দিক একই দিকে, এটাও মেনটেন করছে, তাই না? তার 3 নম্বর শর্ত, মান সমান হতে পারে নাও হতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এ ভেক্টরের মান হচ্ছে, দেখো এ ভেক্টরের মান হচ্ছে কত? এ ভেক্টরের মান হচ্ছে 5, বি ভেক্টরের মান হচ্ছে কত? 4। বলো সমান? মান সমান নাই। যদি সমান হয় তাও কোনো সমস্যা নাই, কিন্তু মান সমান নয়। ঠিক আছে। তাও এদেরকে কি বলা হবে? এদেরকে বলা হবে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি, এটা তোমরা ক্লিয়ার। পরেরটা আসো কি? বি সদৃশ। সদৃশের বিপরীতটা হচ্ছে কি? বি সদৃশ। তো বি সদৃশ হওয়ার জন্য যে সকল শর্তগুলো লাগবে, বি সদৃশ হওয়ার জন্য যে সকল শর্তগুলো লাগবে, 1 নম্বর দেখো 1 নম্বর কি? সমজাতীয় হতে হবে। 1 নম্বর শর্ত কি? সমজাতীয় হতে হবে। 2 নম্বর শর্ত দিক বিপরীত হতে হবে। দেখো দিক বিসদৃশ, দিক বিপরীত হতে হবে। কি হতে হবে? বিপরীত। আর মান এটারও একই জিনিস, মান সমানও হতে পারে নাও হতে পারে। ঠিক আছে। মান সমান হতে পারে। দেখো এ ইকুয়াল টু বি অথবা এ ইকুয়াল টু নট বি, কোনো সমস্যা নাই। ঠিক আছে। নট বি। দেখো এ আর বি তে কি বোঝাচ্ছি? তাদের ভেক্টরগুলোর মান বোঝাচ্ছি। ভেক্টরগুলো কি বোঝাচ্ছি? মান বোঝাচ্ছি। ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, উপরেটা হচ্ছে এ ভেক্টর, নিচেরটা হচ্ছে বি ভেক্টর। দেখো এ ভেক্টর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কত দেবো? এটা 7i একক ভেক্টর। ঠিক আছে। আর বি ভেক্টর সমান আমি দিলাম কি?
মাইনাস 6 একক ভেক্টর, মাইনাস 6 একক ভেক্টর। এবার দেখো ভাই, দেখো প্রথম শর্ত সমজাতীয়, এটাও এটাও মেনটেন করছে। দিক বিপরীত, দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এ ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকে, বি ভেক্টর এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটাও মেনটেন করছে। দিক বিপরীত কিভাবে বুঝলাম, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, কিন্তু এক্স অক্ষ দেখো 7 এর সামনে প্লাস আছে, মানে এটা এক্স অক্ষের পজিটিভ দিকে, আর দেখো 6 এর সামনে নেগেটিভ সাইন আছে, এই জন্য কি এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এটাও ঠিক আছে। 3 নম্বর শর্ত, মান সমান হতে পারে আবার নাও হতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে এ ভেক্টরের মান যদি হয় কত বলো 7, বি ভেক্টরের মান কত হবে 6, বি ভেক্টরের মান কত হবে, বি ভেক্টরের মান হবে 6। তাহলে এই শর্তগুলো যদি মেনটেন করে তাহলে তাকে কি বলা হবে, বি সদৃশ, তাকে কি বলা হবে, বি সদৃশ। ক্লিয়ার ভাই, ক্লিয়ার, ক্লিয়ার হলে পরেরগুলো দেখি। এবার আসো অবস্থান ভেক্টর, কি ভেক্টর, অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর। ঠিক আছে, প্রথমে বোর্ডটাকে ভাগ করে নি। অবস্থান ভেক্টর, দেখো অবস্থান ভেক্টর কাকে বলে, দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। প্রথমে দ্বিমাত্রিক দেখি, প্রথমে দ্বিমাত্রিকে দেখি। ঠিক আছে, প্রথমে দ্বিমাত্রিকে দেখে দেখো, প্রথমে দ্বিমাত্রিকে দেখি। মনে করো তুমি এই পয়েন্টে আসছো, তুমি এই পয়েন্টে আসছো, এই পয়েন্টটা হচ্ছে পি, এর স্থানাঙ্ক হচ্ছে দ্বিমাত্রিক যেহেতু এক্স ওয়াই, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হয় কি, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, ও মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0,0 না, দ্বিমাত্রিক যেহেতু। আমি বললাম প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু কোনটা বলো, মূল বিন্দু, মূল বিন্দু এটা, এটা থেকে এটার অবস্থান যেটা আমি নির্ণয় করছি, দেখো অবস্থানটা নির্ণয় করলাম এই ভেক্টরের সাহায্যে না, এই ভেক্টরের সাহায্যে। এই যে দেখো ওপি, ওপি, ওপি হচ্ছে কি আমার সরণ বা অবস্থান ভেক্টর। দেখো তো এটি কি অবস্থান ভেক্টর না, এই অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয় আর দিয়ে, কি দিয়ে, আর দিয়ে, আর ভেক্টর। তাহলে আমি লিখতে পারি, দেখো ওপিটাই কি আমার অবস্থান ভেক্টর না, ওপিটাই হচ্ছে কি আমার অবস্থান ভেক্টর। তাহলে আমি লিখতে পারি ভেক্টর ফরম্যাটে ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, একই জিনিস। দেখো ওপি ভেক্টর ইকুয়াল টু কি আর ভেক্টর, ভেক্টর রূপে যদি লিখি তাহলে এক্সের সাথে আই গুণ করবো, কি করব, আই একক ভেক্টর প্লাস ওয়াইয়ের সাথে যে একক ভেক্টর গুণ করব। ঠিক আছে, এটাই তার ভেক্টর ফরম্যাট ভাই, বুঝছো, এটা হচ্ছে কি তার ভেক্টর, ভেক্টর ফরম্যাট, এটা হচ্ছে তার ভেক্টর ফরম্যাট। এবার আসো ত্রিমাত্রিক যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দেখি, দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দেখি একটা ঘন কম্পন করি, প্রথমে একটা ঘন কম্পন করি, দেখো প্রথমে একটা ঘন অঙ্কন করে দেখি, দেখো কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটার কানেক্ট, এটার সাথে এটার, এটার সাথে এটার, তাই না? এখন দেখো এটাকে যদি আমি এক্স অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, বলো এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার কি জেড অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ,
এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা কি জেড অক্ষ। এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু যার স্থানাঙ্ক 0,0,0। ঠিক আছে, এখন এই জায়গাটা দেখবা, এই পয়েন্টটা দেখব, এই পয়েন্টটা দেখব, সাথে এই পয়েন্টটা দেখব। আচ্ছা অন্য কালার দিয়ে লিখি, অন্য কালার দিয়ে দেখি। আচ্ছা লাল দেবো, এটা দিই। দেখো এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা দেখো, এটা দেখবা, সাথে এটা দেখবা। ঠিক আছে, এখন দেখো এই পয়েন্টের স্থানাঙ্কটা কি, এই পয়েন্টের স্থানাঙ্কটা কি দেখো তো। আমি যাচ্ছি এই বরাবর যাচ্ছি, এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তারপর ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তারপর ওয়াই অক্ষ, দেখো ওয়াই অক্ষ এই বরাবর। তাহলে এই জায়গার স্থানাঙ্ক কি বলো তো? এই জায়গার স্থানাঙ্ক হবে, এই জায়গায় লিখতাম এক্স কমা ওয়াই। বলো তো এখানে কি জেড অক্ষ আছে? জেড অক্ষ নাই, এই জন্য জেড অক্ষ সমান কি বলো? 0। আবার এই পয়েন্টে আসো, এইটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আবার আসছি এই বরাবর, এটা কি বলো তো? জেড অক্ষ না? এই দিকটা কি জেড অক্ষ না? তাহলে আমার কি নাই এখানে? এক্স নাই, এখানে কি নাই? এক্স অক্ষ নাই। তাহলে এক্স অক্ষ যদি না থাকে, এক্স 0 ওয়াই কমা জেড। ঠিক আছে, এটার স্থানাঙ্ক হচ্ছে 0 ওয়াই জেড। এবার এটাতে আসো, এটাতে আসো, আমি যাচ্ছি এই বরাবর, যাওয়ার পর আবার কোথায় আসছি? এই বরাবর। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে কি আমার কি নাই? ওয়াই অক্ষ নাই। তাহলে এটার কি স্থানাঙ্ক কী হবে বলো তো? স্থানাঙ্ক হবে এক্স অক্ষ, এক্স ওয়াইয়ের জন্য 0, আর কি হবে? জেড। ঠিক আছে, এখন এইটাতে আসো, এই পয়েন্টটা তাকাও, এটা যাচ্ছি এই বরাবর যাচ্ছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আবার এই বরাবর আসছে, এটা কি? এটা হচ্ছে জেড অক্ষ, এটা কি? জেড অক্ষ। তাহলে এই জায়গার স্থানাঙ্ক কি হবে বলো তো ভাইয়া, বলো এই জায়গার স্থানাঙ্ক কি হবে? এই জায়গার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড, মানে তিনটে আছে বলো। তাহলে এই বিন্দুটা আমি দিলাম পি বিন্দু, এই বিন্দুটা দিলাম কি? পি বিন্দু। এটা ছিল ও বিন্দু। এই যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থান, মূল বিন্দু থেকে আমি এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করছি, যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করব সেটা হচ্ছে কি? অবস্থান ভেক্টর। সেটা কি হবে? অবস্থান ভেক্টর। ভাই ক্লিয়ার? দেখো তাহলে এই ভেক্টরটা হলো এটা, ঠিক আছে, এটা হলো এটা। তাহলে আমি লিখতে পারি এই ভেক্টরটা কি? এটা হচ্ছে আর ভেক্টর। এটা কি? আর ভেক্টর। তাহলে আমি লিখতে পারি ওপি ভেক্টর, ভেক্টর ফরম্যাটে লেখার জন্য কি লিখতে পারি বলো? ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। দেখো এক্স এর সাথে আই একক ভেক্টর গুণ করব, ওয়াই এর সাথে যে একক ভেক্টর গুণ করব, প্লাস দেখো স্থানাঙ্ক দেখো এক্স ওয়াই জেড, জেডের সাথে কে একক ভেক্টর গুণ করব। এটাই হচ্ছে কি তার ভেক্টর ফরম্যাট। এটাই কি? এটাই হচ্ছে তার ভেক্টর ফরম্যাট। ভাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? তাহলে আমরা অবস্থান ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার। ঠিক আছে, অবস্থান ভেক্টরের কনসেপ্ট একেবারেই ক্লিয়ার, আর কখনো প্রবলেম থাকবে না। এদিকে আসো, সরণ ভেক্টর কি? সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। এটা দ্বিমাত্রিক দিয়ে চিন্তা করবো, ঠিক আছে? এটা কি? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তন কি বলা হয়? সরণ ভেক্টর। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে পি বিন্দু, বুঝো, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1, ঠিক আছে? তার স্থানাঙ্ক হচ্ছে এটা। আর এটা হচ্ছে কিউ বিন্দু। দেখো এটা হচ্ছে, এটা দেবো না, এই জায়গায় দেবো না, এই জায়গায় দিই। এটা হচ্ছে কিউ বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, z2, ঠিক আছে? আমি বললাম কি অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0, মূল বিন্দু 0, এর স্থানাঙ্ক 0,0, এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এটা কি? ও বিন্দু। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্ণয় করা যায় তাকে কি বলে? অবস্থান ভেক্টর। তাকে কি বলে? অবস্থান ভেক্টর। তাহলে দেখো তো ভাইয়া, এই পি বিন্দুর অবস্থান যদি আমি বের করতে চাই, এখানে দেখো তো, এখান থেকে একটা ভেক্টর আমার কল্পনা করতে হবে না? এটা হচ্ছে আর1 ভেক্টর। এটা কি? আর1 ভেক্টর। আর এই যে এখান থেকে দেখো, এটা একটা,
এটা হচ্ছে R2 ভেক্টর। দেখো এটা হচ্ছে R1 ভেক্টর, এটা হচ্ছে কি R2 ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় কোথায়, কি বলা হয়, সরণ ভেক্টর। তাহলে পি থেকে কিউ এর দিক দেখো, এটা দেখো, তাহলে এই যে পি থেকে কিউ, পি কিউ হচ্ছে কি আমার সরণ ভেক্টর, পি কিউ কি সরণ ভেক্টর। এটাকে প্রকাশ করা হয় ডেল আর ভেক্টর দিয়ে, কি ডেল আর ভেক্টর দিয়ে। এখন কিভাবে দেখো তো সরণ ভেক্টর ডেল আর কিভাবে বের করব, ডেল আর ভেক্টর ইকুয়াল টু R2। দেখো ফাইনাল কোথায় আসছে, ফাইনাল কোথায় আসছে, কিউ বিন্দুতে না, তাহলে ফাইনাল R2 ভেক্টর মাইনাস সূত্রের মাইনাস R1 ভেক্টর। ঠিক আছে, R1 ভেক্টর। এই ফর্মুলাগুলো যেন আমাদের মুখস্থ থাকে, কি থাকে, মুখস্থ থাকে। এই ফর্মুলা কিসের ফর্মুলা, এটা সরণের ফর্মুলা। ঠিক আছে, সরণের ফর্মুলা। বা এইভাবে যদি না লিখে দেখো তো অন্যভাবে লেখা যায় কিনা। এই চিত্র থেকে দেখো, এই চিত্র থেকে দেখো, এটা হচ্ছে দেখো ও পি ভেক্টর, আর এটা কি পি কিউ ভেক্টর। তাহলে যেটা লিখবো পি কিউ ভেক্টর, সরি পি কিউ ভেক্টর ইকুয়াল টু ফাইনাল, দেখো এই যে এই জায়গায় আসছে, তাহলে এটা কি ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর মাইনাস, দেখো মাইনাস এটা তাকাও, এটা কি হবে ও পি ভেক্টর, কি হবে ও পি ভেক্টর। তাহলে এভাবেও করা যায়। এটা কি আমাদের সরণ ভেক্টরের ফর্মুলা, এটাও কি আমাদের সরণ ভেক্টরের ফর্মুলা। ঠিক আছে, এখন চলো তাহলে সরণ ভেক্টর আমরা ক্লিয়ার। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর, সরণ ভেক্টর ক্লিয়ার। এবার আসো সরণ ভেক্টরের একটা ম্যাথ আছে, সরণ ভেক্টর কি একটা ম্যাথ আসছে, বলছে এ এবং বি দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, দেখো এ এবং বি দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং সরণ ভেক্টর এত, সরণ ভেক্টর ও তার মান নির্ণয় করো। বুঝো, সরণ ভেক্টর ও তার মান নির্ণয় করো। তো চলো চিত্রের মাধ্যমে দেখি, চিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে এ ভেক্টর, সরি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই পয়েন্টটা হচ্ছে মনে করো এ ভেক্টর, বা এই পয়েন্টটা মনে করো এ ভেক্টর, আর এই পয়েন্টটা আছে মনে করো বি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কি কি দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1,5, দাঁড়াও একটু, এটা হচ্ছে এ বিন্দু, এর স্থানাঙ্ক দেওয়া আছে কত -1,5,7। ঠিক আছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,2,-5। এখন বলছে এদের সরণ ভেক্টর, সরণ ভেক্টর কি হবে, এ থেকে বি পর্যন্ত না, সরণ ভেক্টর হবে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, তো দেখো এটার অবস্থান ভেক্টর, এটার এ বি এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, তাই না, বলো। এটা যদি R1 ধরি, এটা R1 ভেক্টর, আর এটা হচ্ছে কি R2 ভেক্টর। আমাকে নির্ণয় করতে বলছে সরণ ভেক্টর, সরণ ভেক্টর কোনটা হবে বলো তো, সরণ ভেক্টর হবে এই লাল রেখাটা, লাল ভেক্টরটা, তাই না, বলো লাল ভেক্টরটা। এটা কি সরণ ভেক্টর, এটা কি হবে ডেল আর ভেক্টর বা এবি ভেক্টর, ডেল আর ভেক্টর বা এবি ভেক্টর। এখন প্রশ্নে আমাকে বলছে সরণ ভেক্টর বি এ ভেক্টর ও তার মান নির্ণয় করো। বি ও ভেক্টর, দেখো একে ভেক্টর রূপে যদি প্রকাশ করি, একে যদি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো একে যদি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কি -1, দেখো -1 আই একক ভেক্টর প্লাস 5 জে একক ভেক্টর প্লাস 7 কে একক ভেক্টর, তাই না। আর বিকে যদি ভেক্টর রূপে লিখি ভেক্টর ফর্মেটে তাহলে কি আসবে 3 আই একক ভেক্টর প্লাস 2 জে একক ভেক্টর মাইনাস 5 কে একক ভেক্টর, বলো এটা আছে না, এই দুটো আছে ভেক্টর ফরম্যাট। এখন আমাকে বলছে কি এ ভেক্টর
এ বি ভেক্টর মানে সরণ ভেক্টরটা আমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? সরণ ভেক্টর এবং তাদের মান। সরণ ভেক্টর দেখো, এই যে সরণ ভেক্টরটা বের করতে বলছে, সাথে তাদের মানটা বের করতে বলছে। বুঝো, প্রশ্ন বুঝো। তাহলে সরণ ভেক্টর আমরা জানি কি, আমরা সরণ ভেক্টর হচ্ছে ডেলার ভেক্টর বা বি এবি ভেক্টর। এখন দেখো, এখন এ বি ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো তো? যে পরে আছে বি, পরে আছে না, তাহলে সেটা থেকে আগেরটা বিয়োগ, মানে ও বি ভেক্টর মাইনাস, বুঝো, ও বি ভেক্টর মাইনাস কি হবে? ও এ ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো ভাই এটা হবে কি, ও এ ভেক্টর, এটা হবে ও বি ভেক্টর। তাহলে আমি কি করব? প্রথমের থেকে বলো বলো, এটা থেকে কত আছে? 3i একক ভেক্টর প্লাস 2j একক ভেক্টর মাইনাস 5k ভেক্টর, মাইনাস 5k একক ভেক্টর। সূত্রের মাইনাস ওই এ ভেক্টর কি আছে বলো তো? ওই একক ভেক্টর হচ্ছে মাইনাস অন লেখাও যা, না লেখাও তা, অন লেখার প্রয়োজন হয় না, তবে আমি দিলাম i ভেক্টর প্লাস 5j ভেক্টর প্লাস 7k ভেক্টর। বুঝছো? এখন দেখো কিভাবে মাইনাস করব। আই এর সাথে আই, জে এর সাথে জে, এভাবে মাইনাস করবো। ঠিক আছে, কে এর সাথে কে, বা আমি আরেকটা লাইন বেশি করি, আই একক ভেক্টর প্লাস 2j একক ভেক্টর মাইনাস 5k ভেক্টর, মাইনাসে গুণ করো, তাহলে মাইনাসে প্লাস আই একক ভেক্টর। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস 5j ভেক্টর, 5j ভেক্টর, মাইনাসে প্লাসে মাইনাস, কি মাইনাস 7k ভেক্টর। এবার দেখো তো ভাই, তোমাদের সুবিধা হয়ে গেল। আই এর সাথে আই যদি বাদ দে, প্লাস 3 প্লাস আই, প্লাস 3i প্লাস আই, তাহলে কি আসবে বলো? 4i প্লাস 2j আর কি মাইনাস 5j, তাহলে বাদ দিলে কত আছে বলো তো? মাইনাস 3j না, মাইনাস 3j। ঠিক আছে, আর কি আছে বলো তো? মাইনাস 5k আর মাইনাস 7k, মাইনাস 5k মাইনাস 7k, তাহলে মাইনাস কত আসবে বলো তো? 5 আর 7 যোগ করলে কত? 12 না, 5 7 12k ভেক্টর। ঠিক আছে, এটা যে আমাকে যেটা বের করতে বলছিল এ বি ভেক্টর আমি বের করে ফেলছি। এবার আমাকে যেটা বের করতে বলছে এ বি ভেক্টরের মান বের করো। কি বের করো? এ বি ভেক্টরের মান বের করো। তাহলে অতএব এ বি ভেক্টরের মান কিভাবে প্রকাশ করব? এ বি ভেক্টর মডুলাস রুট ওভার দেব, দেওয়ার পর আই এর সাথে যে ছকটা থাকবে তারপর স্কোয়ার প্লাস মাইনাস 3 উপর স্কোয়ার প্লাস মাইনাস 12 উপর স্কোয়ার, তাই না? বলো 12 উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আছে 16 প্লাস 9 প্লাস 12 উপর স্কোয়ার করলে কত? 140 না, 140। দেখো যোগ করলে কত আছে? 25 69, 25 169 রুট ওভার 169, রুট করলে কত আছে বলো তো? 13। তাহলে দেখো এবি ভেক্টরের মান, এবি ভেক্টর হলো এটা আমাদের অ্যান্সার। সাথে কোনটা অ্যান্সার? আমাদের অ্যান্সার হলো এটা। দেখো প্রথম যেটা অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে এটা, দ্বিতীয় যেটা অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে এটা। তার মান চেয়েছে এবং তার সরণ। ঠিক আছে, আমরা দুইটাই বের করছি ভাই। ক্লিয়ার? এই সকল ম্যাথগুলো তুমি দেখবা বিভিন্ন সময় এমসিকিউতে আসে। তো আমি আশা করছি তোমরা এই কনসেপ্টটা সুন্দরভাবে ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, তো পরে দেখি চলো। এবার আসে শূন্য ভেক্টর। যে ভেক্টর রাশির মান শূন্য এবং কোনো নির্দিষ্ট দিক নেই তাকে বলা হয় শূন্য ভেক্টর। কোন ভেক্টরের দিক নেই? শূন্য ভেক্টরের। কোন ভেক্টরের মান শূন্য? শূন্য ভেক্টরের। যে ভেক্টরের মান শূন্য এবং কোনো নির্দিষ্ট দিক নেই তাকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে আমি লিখতে পারি, বলো 1 নম্বরে লিখতে পারি কি? শূন্য ভেক্টর কি? মান শূন্য, মান শূন্য। 2 নাম্বার দিক নেই, নির্দিষ্ট কোনো দিক নেই, নির্দিষ্ট কোনো দিক নেই, কোনো দিক নেই। সাথে আবার কি লিখতে পারি বলো? এর পাদবিন্দু 3 নম্বর যেটা প্রচুর আসে,
এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু, কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, তখন হবে শূন্য ভেক্টর। পাদ বিন্দু এবং শীর্ষবিন্দু একই, শীর্ষ বিন্দু একই, ঠিক আছে। তাহলে দেখো শূন্য ভেক্টরের মান হয় শূন্য, এর নির্দিষ্ট কোনো দিক থাকে না, আবার কি তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু থাকে একই বা একই জায়গায়, ঠিক আছে। এখন দেখো শূন্য ভেক্টর কিভাবে পাই, শূন্য ভেক্টর কিভাবে পাবো, দেখো 4 নাম্বার, মনে করো এ ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর সমান, বি ভেক্টর সমান, ঠিক আছে। এ ভেক্টর আর বি ভেক্টর দুইটাই কি সমান। এখন এদেরকে যদি বিয়োগ করি তাহলে কি হবে বলো তো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বলো এ ভেক্টর বি ভেক্টর সমান, মনে করো 2 আর 2 দুইটা কি সমান না, এটাও 2 যদি বিয়োগ করি 2 - 2 কত আসবে, 0 আসবে না ভাই। ঠিক সেইরূপভাবে কি আসবে বলো, সেইরূপভাবে আসবে, এটা যদি 0 আসবে না, শূন্য ভেক্টর আসবে, কি আসবে, শূন্য ভেক্টর, ঠিক আছে। দুইটি সম ভেক্টরকে যদি বিয়োগ করা হয় তাহলে শূন্য ভেক্টর পাওয়া যায়, কি পাওয়া যায়, শূন্য ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে। পরেরটা দেখো সঠিক ভেক্টর, পরেরটা দেখো সঠিক ভেক্টর। দেখো যে ভেক্টরের মান শূন্য নয়, কি বললাম, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। অর্থাৎ আমি বলতে পারি যে ভেক্টর মান শূন্য নয় তাকে বলা হয় কি, সঠিক ভেক্টর। তাহলে বলতে পারি দেখো তো, এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু নট, ঠিক আছে, এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু নট 0, মানে এ ভেক্টরের মান কখনো 0 হবে না। যদি 0 না হয় তাহলে তাকে বলা হবে কি, শূন্য ভেক্টর। মনে করো এ ভেক্টর দেওয়া আছে, এটা 3i একক ভেক্টর প্লাস 2j একক ভেক্টর প্লাস 4k একক ভেক্টর। এখন এই ভেক্টরটার মান আমি বের করে দেখবো, বের করে দেখার পর যদি শূন্য না আসে তাহলে সেটা হবে কি, সঠিক ভেক্টর, ঠিক আছে। যদিও এই ভেক্টরের কোনো শূন্য আসা সম্ভব নয়। দেখো 3 3 9, 2 এর উপর স্কোয়ার প্লাস কি 4 এর উপর স্কোয়ার করলে কত আসবে, 9 প্লাস 4 প্লাস 16, 16 9 যোগ করলে কত হয়, 25, তার সাথে 4 √29। দেখো তো এই মানটা কি শূন্য ভাইয়া, বলো এই মানটা তো শূন্য নয়, তাহলে এইটা কি সঠিক ভেক্টর। যে ভেক্টর মান শূন্য নয় তাকে বলা হয় কি, সঠিক ভেক্টর। ক্লিয়ার। এবার আসো স্বাধীন ভেক্টর, স্বাধীন বা মুক্ত বা স্বাধীন ভেক্টর। দেখো যে ভেক্টর মান এবং দিক ঠিক রেখে তার পাদবিন্দু যদি ইচ্ছা মতো যে কোনো জায়গায় নেওয়া যায়, কোনো একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে তার পাদবিন্দু যদি যে কোনো একটা জায়গায় নেওয়া যায় ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো, প্রয়োজন হলো তুমি নিয়ে গেলা, তাহলে তাকে বলা হবে কি, স্বাধীন ভেক্টর। তাকে কি বলা হবে, স্বাধীন ভেক্টর। দেখো দেখো এটা হচ্ছে ভেক্টর, আমার প্রয়োজন হলো এ ভেক্টরটাকে এই জায়গায় নিয়ে আসবো, দেখো তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো এর পাদবিন্দু যদি ইচ্ছা মতো নেওয়া যায়, এর পাদবিন্দু কি এটা না, বলো পাদবিন্দু, আর এটার পাদবিন্দু আছে কোথায়, এই জায়গায়, বি এর পাদবিন্দু আছে কোথায়, এই জায়গায় পাদবিন্দু, ঠিক আছে। যদি তোমার মান এবং দিক ঠিক রেখে, দেখো দিক কিন্তু একই দিকে আছে, এ ভেক্টর যে দিক আছে বি ভেক্টরের দিক কিন্তু একই দিকে আছে, এবং মানটা কি হতে হবে, সমান। অর্থাৎ মানটা হতে হবে কি, এক নম্বর যেটা মানটা হতে হবে কি সমান, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মডুলাস। তাদের মান যদি সমান হয় এবং পাদবিন্দু যদি যে কোনো জায়গায় নেওয়া যায়, মান এবং দিক ঠিক রেখে তাদের পাদবিন্দু যে কোনো জায়গায় যদি আমি নিতে পারি তাহলে তাকে বলা হবে কি, স্বাধীন ভেক্টর। তাহলে এ আর বি কি, স্বাধীন ভেক্টর, ঠিক আছে। সীমাবদ্ধ ভেক্টর, দেখো সীমাবদ্ধ ভেক্টর তাহলে কি, দেখো তো সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দু থাকবে, সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু কোথায় থাকবে, মূল বিন্দুতে। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে বলা হয় কি, সীমাবদ্ধ ভেক্টর। তাকে বলা হবে কি, সীমাবদ্ধ ভেক্টর। মনে করো
এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আমি একটা ভেক্টর অঙ্কন করব। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটাকে দিলাম, এটা হচ্ছে এ ভেক্টর, বুঝো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে যদি মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করে, দেখো তো এই বিন্দুটাকে মূল বিন্দু ধরছি, এই বিন্দুটাকে আমি কি ধরছি, মূল বিন্দু। ও মূল বিন্দু ধরে আমি এই ভেক্টরটা অঙ্কন করছি, এই ভেক্টরটা কি করছি, অঙ্কন করছি। এই জন্য এই ভেক্টরটাকে বলা হবে কি, সীমাবদ্ধ ভেক্টর। মনে রাখবা, সীমাবদ্ধ ভেক্টরের মূল বিন্দু, পাদবিন্দু থাকে মূল বিন্দুতে, কি থাকে, সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু থাকে কোথায়, মূল বিন্দুতে। ঠিক আছে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এটা হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর। এবার আসো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, কোনো ভেক্টরের বিপরীত, কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে কি বলা হয়, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। ঠিক আছে, এখন দেখো ভাই, গুণাত্মক বিপরীত বলতে কি বুঝাই, মনে করো এটা হচ্ছে 5, 5-এর বিপরীতে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে 5-এর বিপরীত হচ্ছে -5, আর একটা বিপরীত হচ্ছে দেখো 1/5, তাই না, বলো। এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। এটা কি বলা হয়, গুণাত্মক বিপরীত। কি বলা হয়, আর এটাকে বলা হয় যোগাত্মক বিপরীত। কি বলা হয়, যোগাত্মক বিপরীত। আমি বললাম কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরটা আমি দিলাম, এ ভেক্টর হচ্ছে 5 বা 4 আয়কক ভেক্টর, বুঝো 4 আয়কক ভেক্টর। তাহলে এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর কি হয় বলো তো, বিপ্রতীপ ভেক্টর গুণাত্মক বিপরীত। আমি বললাম কোনো ভেক্টর গুণাত্মক বিপরীত ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। তাহলে মনে করো বি ভেক্টরটা কি হয় বলো ভাইয়া, বলো। বি ভেক্টরটা হবে গুণাত্মক বিপরীত, মানে 1/4 আয়কক ভেক্টর, তাই না, 1/4 আয়কক ভেক্টর। এটা হবে তার কি, গুণাত্মক বিপরীত ভেক্টর। তাহলে 4/1 4/1 কি 1 ভাগ করলে যেটা আসবে সেটা হবে কি, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো বি ভেক্টরটা কিরকম হবে, এর 4/1 4/1 ভাগ। দেখো 4/1 ভাগ আমি মনে করলাম, এটা মনে করলাম, দেখো এটা হচ্ছে বি ভেক্টর, এটা কি বি ভেক্টর। বি ভেক্টরটা হবে কি হবে বলো, 1/4 আয়কক ভেক্টর, বুঝছো। তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে বি ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। ঠিক আছে, এটা ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ক্লিয়ার হলে আরেকটা আছে, দেখো সমতলীয় ভেক্টর। কি আছে, সমতলীয় ভেক্টর। দেখো অক্ষ অঙ্কন করি আগে, সমতলীয় ভেক্টর। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় তিনটা ভেক্টর ধরলাম, তিনটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর, বুঝছো। এটা হচ্ছে কি সি ভেক্টর। তিনটা ভেক্টর আছে একটা তলে, এটা এই তলটা কি xy তল, এটা হচ্ছে xy তল। এখন আবার দেখো তো, দেখো এই তলটা দেখো, এটি থেকে মনে করলাম এস ভেক্টর আছে একটা, একটা পি, একটা এস ভেক্টর আছে, একটা টি ভেক্টর আছে মনে করো, বা আর ভেক্টর আছে, আর ভেক্টর আছে এই বরাবর, আরেকটা মনে করো টি ভেক্টর আছে, কি আছে, টি ভেক্টর আছে এই বরাবর। ঠিক আছে, আরেকটা দেখো এই তলে, দেখো এটা হচ্ছে xy তল, এটা তল কি হবে zx তল, আর এটা কি হবে yz তল। ঠিক আছে, yz তল। এই জায়গায় মনে করো ভেক্টরগুলো হচ্ছে একটা পি ভেক্টর, এটা ধরলাম পি ভেক্টর, এটা ধরলাম কিউ ভেক্টর, বুঝো। আর এটা ধরলাম এক্স ভেক্টর। ঠিক আছে, বুঝো, এক্স ভেক্টর এটা।
দেখো এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে xy তল। এই তলে যে ভেক্টরগুলো আছে এগুলো একটা সমতলে আছে না, এই ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যে তলগুলোতে আছে একটা কি সমতলে আছে, এই জন্য এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরকে বলা হবে কি সমতলীয় ভেক্টর। আবার এস ভেক্টর আর ভেক্টর টি ভেক্টরকে বলা হবে একটা সমতলীয় ভেক্টর। মানে একটা তল আছে এক্স জেড ও এক্স তল কি জেড এক্স তল। আবার ওয়াই জেড, দেখো ওয়াই জেডে যে ভেক্টরগুলো আছে একটা তলে আছে, এই জন্য এদেরকে বলা হয় কি সমতলীয় ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে বলো তো এ ভেক্টর আর এখান থেকে নিলাম এস ভেক্টর, এ ভেক্টর আর এস ভেক্টর একটা সমতলীয় ভেক্টর কি না? সমতলীয় ভেক্টর কি না? দেখো এটা হচ্ছে একতলে আছে, এটা হচ্ছে একতলে, তাহলে তোমার প্রশ্ন তুমি উত্তর দিবে কি সমতলীয় নয়। কিন্তু মনে রাখবা কি যে দুইটা ভেক্টর সব সময় সমতলীয়, ঠিক আছে? কারণ দুইটা ভেক্টরকে তুমি যেভাবে রাখো না কেন, দুইটা ভেক্টর তুমি যেভাবে রাখো না কেন একটা সমতল গঠন করবে। এই কারণে দুইটা ভেক্টর সবসময় কি সমতলীয় ভেক্টর হয়। কিন্তু সমতলীয় কি না এটা যাচাই করার জন্য দুইয়ের অধিক সংখ্যক ভেক্টর নিয়ে কাজ করতে হয়। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তাহলে বলবো দুইটা ভেক্টর সবসময় কি সমতলীয় হবে, যেভাবে রাখো না কেন একটা সমতল গঠন করবে, ঠিক আছে? ঠিক আছে, তা আজকের মতো আমরা অনেক কিছু পড়লাম। দেখো আজকে আমরা অনেক কিছু পড়লাম, তো তোমাদের কাজ হচ্ছে ভাইয়ার ক্লাসটা কেমন লাগছে তো ভাইয়াকে কমেন্ট করে জানাবে। সাথে তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকের মতো এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।